আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পদ নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি, এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের ভিডিওতে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নর অফ স্টেটসকে যেই 16টা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করেছিলাম, আজকে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সেই সেম 16টা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 16টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। তো আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগ্যাল স্টেটাস, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আইনি অবস্থান কি রয়েছে আমাদের দেশে। তো ইনারা দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন। যেমন তোমাদের বলেছিলাম যে আমাদের দেশে সমস্ত সরকারি পোস্টের মধ্যে কনস্টিটিউশনাল পোস্টগুলোই সবচেয়ে উচ্চতর, কারণ এই পোস্টগুলো ডিরেক্টলি আমাদের সংবিধানের দ্বারা ক্রিয়েটেড হয়েছে। সংবিধান আমাদের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই জন্য সংবিধানের দ্বারা ক্রিয়েটেড যে কোনো পোস্টই আমাদের দেশে ধরা হয় যে সুপ্রিম পোস্ট, সবচেয়ে উচ্চতর পোস্ট। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করে। এর আগে আমি একটা ডিটেলড ভিডিও বানিয়ে দিয়েছিলাম অর্গানস অফ দ্য স্টেটের উপরে। আমাদের যে তিনটে অর্গান, সেটা হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। এই অর্গানগুলোর মধ্যে কারা থাকেন এবং এই অর্গানগুলোর পারপাস কি, সেগুলো আমরা সেই ভিডিওতে দেখে নিয়েছিলাম। তোমরা অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে, এই প্লে লিস্টের প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেমন আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, যে উনি আমাদের দেশের তিনটে অর্গানেরই উনি হেড, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু বাকি দুটো অর্গানে বিলং করেন না, তিনি শুধুমাত্র এক্সিকিউটিভ অর্গান অফ দ্য সেন্টারে উনি বিলং করেন। প্রেসিডেন্টের মতো উনি তিনটে অর্গানের জন্য কিন্তু কমন নয়। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ইনাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পদে নির্বাচন হতে কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন, অর্থাৎ সেই নমিনেশন ফর্মটা ফিল আপ করতে ক্যান্ডিডেটদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, যার জন্য তারা এলিজিবল হবে ফর্ম ফিল আপ করতে, অর্থাৎ ইলেকশনের নমিনেশন পেপারটা ফাইল করার জন্য। তো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রথম দুটো কোয়ালিফিকেশন একেবারে হুবহু সেম। তাদের দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের বয়স ন্যূনতম 35 বছর হতে হবে, যদিও 3 নম্বর কোয়ালিফিকেশনটা দুজনের জন্য আলাদা। প্রেসিডেন্টকে লোকসভা মেম্বারের মতো কোয়ালিফিকেশন তার থাকতে হবে। আবারও বলছি, লোকসভা মেম্বার উনি যদি হন, তাহলে তাকে নমিনেশন পেপার ফাইল করার আগে কিন্তু রেজিগনেশন দিয়ে তারপরে তাকে প্রেসিডেন্টের নমিনেশন পেপার উনি ফাইল করতে পারবেন। তবে লোকসভা মেম্বারের উপযুক্ত কোয়ালিফিকেশন তার কিন্তু থাকতে হবে সেই নমিনেশন পেপারটা ফাইল করার সময়। যেখানে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রাজ্যসভার একজন মেম্বারের মতো কোয়ালিফাইড হতে হবে ইলেকশনের সময়, তাই সে অবশ্য রাজ্যসভা মেম্বার হলে চলবে না। যদি সে বর্তমানে নমিনেশন ফাইল করার সময় সে যদি কোনো লাভজনক পোস্ট, পাবলিক পোস্ট সে যদি অকুপাই করছে, তাহলে আগেই অবশ্য তাকে রেজিগনেশন দিতে হবে, ইনক্লুডিং সে যদি রাজ্যসভা মেম্বার থাকেন, তবে তাকে রাজ্যসভা মেম্বারের মতো কোয়ালিফিকেশন রাখতে হবে এক্সেপ্ট এজ লিমিট। এবং চতুর্থ কোয়ালিফিকেশন দুজনের জন্যই কমন, দুজনকেই হচ্ছে নমিনেশন ফাইল করার সময় তারা কিন্তু কোনো পাবলিক অথরিটির আন্ডারে অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। অর্থাৎ কোনো পাবলিক বা রাষ্ট্রের কোনো পোস্টে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, স্টেট গভর্নমেন্টের হতে পারে, লোকাল গভর্নমেন্টের হতে পারে, বা কোনো স্ট্যাচুটারি বডির পোস্ট নমিনেশন ফাইল করার সময় উনি যদি হোল্ড করছেন, তাহলে আগে উনাকে রিজাইন করতে হবে, তারপরে ওনারা
রেসপেক্টিভ নমিনেশন পেপার ফাইল করতে পারবে। কোনো লাভজনক পোস্ট যেখান থেকে তার রেগুলার কোনো আর্নিংস হচ্ছে সেটার মেম্বার নমিনেশনের সময় সে থাকলে চলবে না। এক্সেপ্ট কিছু এক্সেম্পটেড পোস্ট রয়েছে যারা পদে থাকাকালীন ইলেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, পরে জিতলে তাদেরকে পদত্যাগ করতে হয়। নর্মালি এটাই নিয়ম যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের সময় তাদের নমিনেশন ফাইল করার আগে তাদের অন্য কোনো গভর্নমেন্ট সার্ভিসে যদি তারা আছে তাহলে তাদেরকে রিজাইন করতে হবে। আমাদের 4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সিলেক্ট করার জন্য কি ক্রাইটেরিয়া থাকে এবং ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও সিলেক্ট এবং অ্যাপয়েন্টমেন্ট কে করেন। আচ্ছা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনডাইরেক্টলি ইলেক্টেড হন তাদের দ্বারা একটা ইলেকটোরাল কলেজ, যেটাতে থাকে হচ্ছে ইলেক্টেড এমপিস এবং এমএলএস। এমপিস বলতে লোকসভা এবং রাজ্যসভা এমপি, এমএলএস বলতে স্টেটসের যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার এবং ইউনিয়ন টেরিটরি যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। ইলেক্টেড এমপিস এবং এমএলএসরা ইনডাইরেক্টলি প্রেসিডেন্টকে ইলেক্ট করে। যেখানে ভাইস প্রেসিডেন্টেরও ইনডাইরেক্ট ইলেকশন হয়, কিন্তু উনার ইলেকটোরাল কলেজে শুধুমাত্র এমপিসরা থাকবে। এখানে কিন্তু খেয়াল রাখবে বন্ধুরা, এখানে ইলেক্টেড এমপিস কিন্তু বলেনি, তার মানে নমিনেটেড এবং ইলেক্টেড দুটো রকমের এমপি কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজের মেম্বার ভাইস প্রেসিডেন্টকে তারা ইলেক্ট করতে অথরাইজড। এর আগের একটা ভিডিওতে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশন নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। আবারও এই প্লেলিস্টের প্রথম দিকে সেই লেকচারটা পেয়ে যাবে। প্রথম 11টা যে ভিডিও আমি এনেছিলাম সেগুলো তোমাদের বেসিক কনসেপ্টস অফ পলিটি ক্লিয়ার করার জন্য, পলিটির ফাউন্ডেশন স্ট্রং করার জন্য। সেই 11টা ভিডিও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই 11টা ভিডিও বারবার দেখে যদি তোমরা পয়েন্টগুলো মাথায় সেট করতে পারো, এরপরে তোমাদের পলিটির যাত্রা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো এই প্লেলিস্টটা সিরিয়ালি প্রথম থেকে লাস্ট ভিডিও পর্যন্ত সবগুলো 2 থেকে 3 বার দেখলে তোমাদের পলিটি জলের মতো ঝা চকচকে পরিষ্কার হয়ে যাবে। এবারে অ্যাপয়েন্টমেন্টের কথায় ফিরে আসি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার থেকে যেহেতু আমাদের দেশে কোনো হায়ার পোস্ট নেই, তাই জন্য এটা ধরে নেওয়া হয় যে প্রেসিডেন্ট নিজেকেই নিজে অ্যাপয়েন্ট করেন, অর্থাৎ উনি সেলফ অ্যাপয়েন্টেড। কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাথার উপরে রয়েছে দ্য প্রেসিডেন্ট, তাই জন্য তাকে নিয়োগ প্রেসিডেন্টই করেন। ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ইলেকশন, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যে নির্বাচনটা হয় সেই নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব কার রয়েছে। তো দুজনের নির্বাচনই আমাদের নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, তো তাদের ইলেকশন হয়ে গেল। এবার ইলেকশন নিয়ে যদি কোনো বিবাদ থাকে, ইলেকশন নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি থাকে, ইলেকশন নিয়ে যদি কোনো আরোপ থাকে যে সেটা ফ্রি এবং ফেয়ার হয়নি, তাহলে সেই ম্যাটারটা কে সেটেল করবে, সেই মামলাটা কার কাছে যাবে। তো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উভয় ক্ষেত্রেই তাদের ইলেকশন রিলেটেড যে কোনো ডিসপিউট ডিরেক্টলি চলে যাবে সুপ্রিম কোর্টের কাছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে এই ম্যাটারটা পড়ে, মানে ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছেই যাবে এবং তার সাথে এক্সক্লুসিভ জুরিসডিকশন, অর্থাৎ শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছেই যেতে পারে। অরিজিনাল এবং এক্সক্লুসিভ জুরিসডিকশনে যদি কোনো বিষয় পড়ছে, তার মানে হচ্ছে সেই কোর্টের কাছেই ডিরেক্টলি যেতে পারবে এবং তার সাথে এক্সক্লুসিভ বলতে একমাত্র সেই কোর্টের কাছেই যেতে পারবে। তো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তাদের ইলেকটোরাল ডিসপিউট সুপ্রিম কোর্টের কাছেই ডিরেক্টলি যায় এবং একমাত্র সুপ্রিম কোর্টের কাছেই যেতে পারে এবং সুপ্রিম কোর্ট তদন্ত করে যা নির্ণয় নেবে সেটাই ফাইনাল এবং বাধ্যতামূলক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে যাওয়ার পর তারা শপথ গ্রহণ কার সামনে করেন এবং শপথে তারা কি বলেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শপথ গ্রহণ করেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের সামনে। আমাদের ভারতের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তার সামনে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন তার পদ অধিগ্রহণ করার আগে। ইন কেস চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পোস্টটা ভেকেন্ট আছে বা অ্যাবসেন্ট রয়েছেন উনি, সেই ক্ষেত্রে উনার পরে যিনি নেক্সট সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হবেন তার সামনে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শপথ গ্রহণ করতে পারেন। অমনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সামনে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার ইমিডিয়েট সুপিরিয়র, তো তার সামনেই সে শপথ গ্রহণ করেন। ইন কেস প্রেসিডেন্টের পোস্ট কোনো কারণে ভেকেন্ট আছে বা সে অনুপস্থিত রয়েছেন, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টই নির্ণয় করবেন যে কার সামনে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শপথ গ্রহণ করবেন। প্রেসিডেন্টই সেই ব্যক্তিটাকে অ্যাপয়েন্ট করে দেবেন ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ করানোর জন্যে। এবারে তারা শপথে কি বলে, তো সেই ভাষাটা শপথে তারা যেটা বলবে,
যেই জিনিসটার তারা শপথ নেবে সেটা ডিটেলসে লেখা আছে 3rd শিডিউলে। যে কোনো কনস্টিটিউশনাল পোস্টে যেখানে শপথ গ্রহণের বিষয়ে রয়েছে সেই সমস্ত শপথগুলোই 3rd শিডিউলে রয়েছে। 1 in all, তো মনে রাখা খুব ইজি। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টার্ম বা টেনিওর, অর্থাৎ এই দুটো পোস্টে নিয়োগ পাওয়ার পর তারা কতটা মেয়াদ পান, তারা টেনিওর কত সালের তারা পেয়ে থাকেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে উনি একটা ফিক্সড টেনিওর পান 5 বছরের, এবং সেই 5 বছর যদি অতিক্রম হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, এবং তখনও তার উত্তরাধিকারী যদি নির্বাচন না হয়ে থাকেন, তাহলে সেই প্রেসিডেন্টই কিন্তু কন্টিনিউ করে। এর আগের লেকচারে আমরা এটাই ডিসকাস করেছিলাম। সেখানে ভাইস প্রেসিডেন্টও একটা ফিক্সড টেনিওর পান 5 ইয়ার্সের। হাউএভার ভাইস প্রেসিডেন্টের পোস্টে কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে, কি কি কারণে আমরা একটু পরে আলোচনা করছি। তো ভাইস প্রেসিডেন্ট ফিক্সড টেনিওর পান বটেন 5 বছরের, কিন্তু এই সাকসেসর অ্যাজিউমস চার্জ সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, সেটা আমরা একটু পরেই বুঝে নেব। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, ইনাদের টেনিওর চলাকালীন ইনারা কত বেতন ভাতা বা সুবিধাদি, স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস তারা পাবে সেটা আমরা দেখে নেব। আবারও অ্যামাউন্টটা আমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইনাদের বেতন এবং ভাতা কোথা থেকে আসে সেটা আমাদের জানতে হবে। দ্বিতীয়, ইনাদের বেতন এবং ভাতা কি চার্জড এক্সপেন্ডিচার, অর্থাৎ এটা কি ইন্ডিপেন্ডেন্টলি অটো ডেবিট হয়ে সরকারের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, নাকি পার্লামেন্টকে অ্যানুয়াল বাজেটের সাথে এদের বেতনটাকেও পাস করাতে হয়, সেটা আমরা দেখে নেব। এবং তৃতীয়ত, কে ডিটারমাইন করে যে ওনারা এক্স্যাক্টলি কি বেতন পাবেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন আমরা এর আগের লেকচারেও ডিসকাস করেছিলাম, উনার বেতনটা 2nd শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ উনার বেতনটা চার্জড এক্সপেন্ডিচার চার্জ হয়, সেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট বা যুক্ত তহবিল বলা হয়, সেখান থেকে উনার অ্যাকাউন্টে প্রতি মাসে ভাবতে পারো অটো ডেবিট হয়ে চলে আসে। পার্লামেন্টের অ্যাপ্রুভালের দরকার নেই অ্যানুয়ালি, তবে সেই বেতনের অ্যামাউন্টটা কত হবে নিয়োগের সময় সেটা পার্লামেন্ট ডিটারমাইন করে দেন। তবে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ভাইস প্রেসিডেন্টের বেতন বলতে কিছু হয় না, তাই বলে এমন নয় তিনি ফ্রিতে কাজ করেন। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পোস্টের জন্য কোনো বেতন নির্ধারণ করা হয়নি, যার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার পদে থাকাকালীন তিনি কিন্তু চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভার দায়িত্বটা উনি সামলান। তো চেয়ারপারসন অফ রাজ্যসভার যে বেতনটা নির্দিষ্ট করা হয়েছে সেটাই ভাইস প্রেসিডেন্ট পান। আর যখন যখন উনি প্রেসিডেন্টের পদ উনি সামলাচ্ছেন, প্রেসিডেন্টের সিটে ভ্যাকেন্সির জন্য উনি প্রেসিডেন্ট পোস্টে প্রমোটেড হয়ে গেছেন এবং উনি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন, তখন উনি প্রেসিডেন্টের স্যালারিটা পান। তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কোনো স্পেসিফিক স্যালারি নেই, হয় নর্মালি সে রাজ্যসভার চেয়ারপারসনের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস পান, আর যখন যখন উনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে সার্ভ করেন তখন উনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বেতনটা পান। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সার্ভিস কন্ডিশনস, অর্থাৎ এই পদগুলোতে বা এই অফিসগুলোতে থাকার জন্য কি কি শর্তাবলী তাদেরকে মেনে চলতে হয়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দুজনেই নিয়োগ পাওয়ার পরে তারা পার্লামেন্টের মেম্বার, পার্লামেন্টের যে কোনো হাউসের মেম্বার বা স্টেট লেজিসলেচারের যে কোনো হাউসের মেম্বার তারা থাকতে পারবেন না। যদি এমন কোনো পার্লামেন্টের এমপি বা এমএলএ বা এমএলসি যদি এই দুটো পোস্টে অ্যাপয়েন্টেড হয়ে যান, তাহলে এটা ধরে নেওয়া হবে যে সে যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল বা যেদিন সে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে চার্জ গ্রহণ করেছিল সেদিন থেকে তার পূর্ব পদে সে রেজিগনেশন দিয়ে দিয়েছে বা তার পূর্ব পদটা ভেকেন্ট হয়ে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস বন্ধুরা, আমরা এর আগে কোয়ালিফিকেশনে অলরেডি আমরা পড়লাম যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে নমিনেশন ফাইল করার সময় তাদের কিন্তু কোনো পাবলিক অথরিটির আন্ডারে অফিস অফ প্রফিট হোল্ড করা চলবে না। তো এমএলএ বা এমপি থাকাও কিন্তু পাবলিক অথরিটির আন্ডারে একটা অফিস অফ প্রফিট। তাহলে এখানে কেন সার্ভিস কন্ডিশনে আবার এটা উল্লেখ করা হয়েছে যে তারা নিয়োগ পেয়ে যাওয়ার পর, অ্যাপয়েন্টেড হওয়ার পর কোনো এমএলএ বা এমপি বা এমএলসির পোস্টে থাকতে পারবে না, আর যদি থাকে
তাহলে ধরে নেওয়া হবে যেদিন থেকে তারা এই নতুন পোস্টগুলো চার্জ নিল সেদিন থেকে তারা পূর্ব পদে ইস্তফা দিয়ে দিয়েছে। যখন কোয়ালিফিকেশনেই এটা আছে যে পাবলিক অথরিটির আন্ডারে তারা থাকতে পারবে না যখন তারা নমিনেশন ফাইল করছে, তাহলে আবার অ্যাপয়েন্টমেন্টের পরে যে তারা পাবলিক অথরিটির আন্ডারে কোনো লাভজনক পোস্ট যদি তারা অকুপাই করে তাহলে তাদেরকে ইস্তফা দিতে হবে। এই কথাটা কেন আসলো? উত্তরটা হচ্ছে যে কিছু এক্সেম্পটেড পোস্ট রয়েছে। এক্সেম্পটেড পোস্ট বলতে যারা পদে থাকাকালীন অন্য আরেকটা পাবলিক অথরিটির পোস্টের ইলেকশনের জন্য বা নমিনেশনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। এই এক্সেম্পটেড পোস্টগুলো কি? সে যদি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন বা ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, সে যদি গভর্নর অফ দ্য স্টেটস রয়েছেন, অথবা সে যদি কেন্দ্র বা রাজ্য সরকারের আন্ডারে সে মিনিস্টার থাকেন, তাহলেও সে পদে থাকাকালীন অন্য একটা পোস্টের ইলেকশনের জন্য বা নমিনেশনের জন্য সে পেপার ফাইল করতে পারবে। এই যে মিনিস্টাররা তারা কিন্তু নিজেরাও এমপি বা এমএলএ বা এমএলসি হন। অর্থাৎ সার্ভিস কন্ডিশনের আন্ডারে এই পয়েন্টটা মেনশন করার পিছনে কারণ হচ্ছে যদি কোনো মিনিস্টার এই পোস্টগুলোতে থাকাকালীন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট উভয় ক্ষেত্রেই সে ইলেকশনের জন্য নমিনেশন পেপার ফাইল করেছিল এবং জিতে গেছে, তখন ধরা হবে যে সে তার পূর্ব পদ থেকে ইস্তফা দিয়েছে। তবে সে যদি কোনো নর্মাল এমপি, এমএলএ বা এমএলসি থাকে, মিনিস্টার যদি সে না থাকে, শুধুই সে এমপি, এমএলএ বা এমএলসি রেসপেক্টিভলি, তাহলে কিন্তু আগে তাদেরকে সেই পোস্টগুলো থেকে রিজাইন করতে হবে, তারপরে এই সমস্ত ইলেকশনে তারা দাঁড়াতে পারবে। তবে সে যদি মিনিস্টার হন তাহলে সেই ক্ষেত্রে সে একটা ছাড়পত্র পেয়ে যাচ্ছে যে আগে তুমি ইলেকশনে যেত, তারপরে অ্যাপয়েন্টমেন্টের সময় তোমার পূর্ব পদটা ফাঁকা হয়ে যাচ্ছে। দ্বিতীয় সার্ভিস কন্ডিশন হচ্ছে একবার রেসপেক্টিভ পোস্টে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে এবার সে কোনো লাভজনক পদে, কি সরকারি হোক কি বেসরকারি হোক, পাবলিক এবং প্রাইভেট কোনো লাভজনক পদেই সে থাকতে পারবে না। অর্থাৎ সে শুধুমাত্র প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট রেসপেক্টিভলি, এবং সেই অনুযায়ী সে বেতন ভাতা যা পাওয়ার কথা সে পাবে। অন্য কোনো তার সোর্স অফ ইনকাম থাকা চলবে না। যখন সে ক্যান্ডিডেট ছিল তখন সে শুধুমাত্র পাবলিক অথরিটির আন্ডারে বা পাবলিক অথরিটির থেকে সে বেতন ড্র করতে পারবে না। কিন্তু একবার নিয়োগ পেয়ে যাওয়ার পর সে কিন্তু পাবলিক হোক কি প্রাইভেট অথরিটি হোক, কোথার থেকেও সে স্যালারি নিতে পারবে না, যাতে করে তারা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পোস্টের ডিগনিটি মেনটেন করতে পারে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস। প্রিভিলেজেস বলতে বিশেষাধিকার, রাইটস তার অধিকার, এবং ইমিউনিটিস এই দুটো পোস্টের কি কি রয়েছে। প্রেসিডেন্টের ইমিউনিটিগুলো আমরা এর আগের লেকচারেও ডিসকাস করেছিলাম, সেমই এখানে, তাই জন্য আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। তো প্রেসিডেন্ট তিনি পার্সোনাল ইমিউনিটি এনজয় করেন তার অফিসিয়াল অ্যাক্টের জন্য। যেহেতু অফিসিয়াল অ্যাক্টগুলো কোনোটাই সে সাধারণত নিজের স্বইচ্ছায় নেন না, তাই জন্য সেই ডিসিশন নিয়ে যদি মামলা হয়ে যায় সেটার রেসপন্সিবিলিটি তার নয়। দ্বিতীয় প্রিভিলেজ প্রেসিডেন্টের ক্ষেত্রে, উনি পদে থাকাকালীন কোনো সময় ওনাকে অ্যারেস্ট করা যাবে না বা ইমপ্রিজন করা যাবে না। এবং তৃতীয় ইমিউনিটি হচ্ছে সে পদে থাকাকালীন তার পার্সোনাল অ্যাক্টের রেসপেক্টেও তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস, অর্থাৎ তার এগেনস্টে কোনো ফৌজদারি মামলা কোনো কোর্টে করা যাবে না। তবে সিভিল প্রসিডিংস উনি পদে থাকাকালীনই উনার উপরে করা যেতে পারে পার্সোনাল অ্যাক্টের জন্য, তবে তাকে 2 মাসের প্রাগাম নোটিশ দিতে হবে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম কোনো বিশেষ সুবিধাদি সাংবিধানিকভাবে তাকে দেয়া হয়নি, যেটা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ভ্যাকেন্সি ইন অফিস, অর্থাৎ এই দুটো পোস্টে কি কি কারণের জন্য ভ্যাকেন্সি আসতে পারে বা এই পোস্টগুলো খালি হয়ে যেতে পারে। তো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্টে ভ্যাকেন্সি আসার কিছু কমন কারণ রয়েছে। সেগুলো হচ্ছে 1 নম্বর এক্সপায়ারেশন অফ টেনিওর, তাদের মেয়াদ যদি 5 বছরের মেয়াদটা যদি কমপ্লিট হয়ে যায়, অথবা তারা যদি মিড টেনিওর তারা যদি রিজাইন করেন, ইস্তফা দিয়ে দেয়, অথবা তাদের যদি অপসারণ বা তাদের রিমুভাল যদি হয়ে যায় তাদের পোস্ট থেকে, তারা যদি পদে থাকাকালীন হঠাৎ করে মারা যান কোনো কারণে, অথবা তাদের ইলেকশন যদি সুপ্রিম কোর্ট ডিসকোয়ালিফাই করে দেয়। তাছাড়া প্রেসিডেন্টের পোস্টে অন্য কোনো ভ্যাকেন্সি হওয়ার কোনো কারণ নেই। হাউএভার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্ট ভ্যাকেন্ট হতে পারে আরেকটা কারণে, যখন উনি প্রেসিডেন্টের পোস্টটা অকুপাই করছে, মানে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন, অথবা প্রেসিডেন্টের সিটটা ভ্যাকেন্ট আছে এবং উনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন, তখনও উনার পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে। তো যথারীতি আমাদের তাহলে নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে যখন ইনাদের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে
তখন সেই ভ্যাকেন্সি ফিল আপ করার কি ব্যবস্থা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে উনার টেনিওর যদি এক্সপায়ারি হয়ে যায় এবং উনার উত্তরাধিকারীকে তখনও যদি নির্বাচন না করা হয়, তাহলে বর্তমান প্রেসিডেন্টই কন্টিনিউ করবে। তবে সাংবিধানিকভাবে এটাও নিয়ম আছে যে এরকম এক্সপায়ার্ড টেনিওর যদি হয়ে যায়, তাহলে নতুন প্রেসিডেন্টের নির্বাচন 6 মান্থসের মধ্যে কিন্তু করতে হবে ফ্রম দ্য ডেট অফ ভ্যাকেন্সি। অর্থাৎ ভূতপূর্ব প্রেসিডেন্ট শুধুমাত্র 6 মাসের এক্সটেনশন ম্যাক্সিমাম পেতে পারে। তারপরে সাংবিধানিকভাবে নিয়ম আছে যে রাষ্ট্রপতির ইলেকশন করতেই হবে। তাছাড়া রেজিগনেশন, রিমুভাল বা ডেথের কারণে যদি উনার পোস্টে ভ্যাকেন্সি তৈরি হয়ে যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট ইমিডিয়েটলি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করে তার দায়িত্ব সামলাবেন। পাশাপাশি আমরা ভাইস প্রেসিডেন্টের পোস্টে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে উনার মেয়াদ যদি শেষ হয়ে যান, তাহলে আমাদের সংবিধান যেটা বলেছে যে উনার ইলেকশন অবশ্যই মেয়াদ শেষ হওয়ার আগে করাতে হবে। তো এমন সিচুয়েশন আসবেই না যে ভাইস প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তখনও নতুন ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হয়নি। তাছাড়া যদি সে হঠাৎ করে ইস্তফা দিয়ে দেন বা তার রিমুভাল হয়ে যায় বা ডেথ হয়ে যায় পদে থাকাকালীন, সেই ক্ষেত্রে সংবিধান বলেছে যে নতুন ইলেকশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে কিন্তু কোনো সময়সীমা, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে বলা আছে যে প্রেসিডেন্টের ক্ষেত্রে 6 মাসের মধ্যে ম্যান্ডেটরিলি ইলেকশন করাতেই হবে, তেমনটা কিন্তু কোনো সময়সীমা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে দেওয়া নেই। জাস্ট একটু অ্যাম্বিগুয়াস টার্মসে বলা আছে যে যত তাড়াতাড়ি সম্ভব নতুন নির্বাচন করতেই হবে। অ্যাডিশনালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্টটা যদি ভেকেন্ট হয়েছে কারণ তার ডিসকোয়ালিফিকেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রেও ভাইস প্রেসিডেন্ট কিন্তু অটোমেটিক্যালি ওনাকে রিপ্লেস করবে। যেখানে ভাইস প্রেসিডেন্টের যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় অথবা উনি যদি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পান, তাহলে আবারও সংবিধানে যেটা বলা আছে যে নতুন ইলেকশন ভাইস প্রেসিডেন্টের পোস্টে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বন্ধুরা, যে প্রেসিডেন্টের পোস্টটা যাতে কোনো সময়ই ভেকেন্ট না থাকে, 1 সেকেন্ডের জন্য না, 1 মিনিটের জন্যও না, ওনার পোস্টটা যেন খালি জীবনে না থাকে, তার জন্য কিন্তু ওনার রিপ্লেসমেন্টের জন্য ডিটেল ব্যবস্থা করা আছে। তবে ভাইস প্রেসিডেন্টের পোস্টটাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। ওনার পোস্ট কিন্তু কিছু সময়ের জন্য ভেকেন্ট থাকতে পারে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেহেতু আমাদের দেশের সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, তাই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ পোস্টে কোনোদিনই ভ্যাকেন্সি থাকবে না, কেউ না কেউ তার পোস্টটা বা তার দায়িত্বটা সামলাবেই। আমাদের 14 পয়েন্ট হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ ইনারা তাদের ইস্তফাপত্র কাকে দিয়ে থাকেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একমাত্র ব্যক্তি, যেমন বলেছিলাম, যে তার জুনিয়রকে, তার সাবঅর্ডিনেটকে তার ইস্তফা দেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে তার ইস্তফা দিয়ে থাকেন। 15 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন তাদের রিমুভালের প্রক্রিয়া। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইমপিচ করা হয়। ইমপিচমেন্ট একটা কনস্টিটিউশনাল প্রসেস, পরে হয়তো কোনো ভিডিওতে এটা আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইমপিচ করে রিমুভ করা যেতে পারে পার্লামেন্টের দ্বারা, এবং সেটার কারণও সংবিধানে মেনশন করা আছে যে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, অসাংবিধানিক কাজ উনি করেছেন এমন আরোপ আছে বলে তাকে ইমপিচ করা যেতে পারে। যেখানে ভাইস প্রেসিডেন্টের রিমুভালেও দুটো হাউস অফ দ্য পার্লামেন্টই পার্টিসিপেট করে, তবে তার রিমুভাল রেজলিউশন রাজ্যসভায় প্রথমে আসে এবং রাজ্যসভায় পাস করতে হয় বাই এফেক্টিভ মেজরিটি, দেন ওটা লোকসভাতে যায় এবং লোকসভাকেও সেটা পাস করতে হয় বাই সিম্পল মেজরিটি। এফেক্টিভ এবং সিম্পল মেজরিটি কি জিনিস, এর আগে আমি অল টাইপস অফ মেজরিটি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি এগুলো ডিটেলসে আলোচনা করেছি অ্যালং উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস এবং ইউজ কেসেস। তোমরা আবারও সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এবং বারবার রিভাইজ করবে, যাতে কোন ইলেকশন বা কোন রিমুভাল বা কোন প্রস্তাবের জন্য কি টাইপের মেজরিটি প্রয়োজন হয় সেটা তোমাদের মাইন্ডে একদম যেন গেঁথে যায়। এই প্লেলিস্টের প্রথম দিকেই সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা কি অন্য কোনো পাবলিক অথরিটির আন্ডারে কাজ করতে পারবে বা পুনরায় এই পোস্টগুলোর জন্যই তারা কি প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে কিনা। তো অফকোর্স দুজনের ক্ষেত্রেই ব্যান লাগানো নেই। তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা পুনরায় এই পোস্টের জন্যই, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পোস্টের জন্যই তারা পুনরায় ইলেকশনে দাঁড়াতে পারেন, অথবা যে কোনো অন্য পাবলিক অথরিটির আন্ডারে তারা অ্যাপয়েন্টেড হতে পারে। তেমন কোনো ব্যানের বিষয় নেই।
আশা করি আজকের এই টপিক প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্বন্ধে এই আলোচনাটা তোমরা বুঝতে পারলে। আমরা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অফ অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট এর সমস্ত কিছুই আলোচনা করলাম, এক্সেপ্ট তাদের রিমুভালের প্রক্রিয়া, যেটা পরে আরো ডিটেলসে আমি আলোচনা করব, এবং তাদের পাওয়ার্স এবং ফাংশনস। তো সেগুলো নিয়েও আমি অন্য ডিটেলড ভিডিও আনবো যদি এই ভিডিওটা মিনিমাম 100 লাইকস পৌঁছায়। তো বন্ধুরা, প্লিজ তোমাদের ডিউটিও তোমরা ফুলফিল করো। আমার ডিউটি যেমন নিয়মিত হাই কোয়ালিটি লেকচার্স এবং ভিডিওস নিয়ে আসা, তোমাদের দায়িত্বটাও লাইক এবং শেয়ার করা। আমি অবশ্যই এর পরবর্তী পর্বে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট রিলেটেড এই বাকি দুটো টপিকের উপরেও ডিটেল ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা একবার নয়, মিনিমাম 3 বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।